আজকে আপনাদের জানাবো ইতিহাসে ঘটে যাওয়া দিনে দুপুরে এক নারকীয় হত্যাকাণ্ডের কথা, যেটা 1946 সালে গ্রেট কলকাতা কিলিং এর ন্যায় ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছে। দিনটি ছিল 1992 সালের 30শে এপ্রিল। কলকাতার বিজন সেতুতে আনন্দ মার্গের 16 জন সাধু এবং একজন সাধ্বীকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয়, যা বিজন সেতু হত্যাকাণ্ড নামে পরিচিত। আনন্দমার্গী সন্ন্যাসীরা হলেন 1955 সালের শ্রী শ্রী আনন্দ মূর্তি বা প্রভাত রঞ্জন সরকার দ্বারা আনন্দমার্গ সংগঠনের নিবেদিত প্রাণ সদস্য। এরা গেরুয়া পোশাক পরিধানকারী সন্ন্যাসী। এরা আত্মার মুক্তি, মানুষের নিঃস্বার্থ সেবা, এই দুই লক্ষ্য নিয়ে কাজ করেন। এই সংগঠনে অবধূত নামে পুরুষ সন্ন্যাসী ও অবধূতিকা নামে মহিলা সন্ন্যাসীরা উভয়েই কাজ করেন। এদের দৈনন্দিন নিত্য সেবামূলক কাজের মধ্যে রয়েছে সংগঠনের নিয়মিত যোগদান করা, ধ্যান করা, নিরামিষ আহার ভোজন করা। এরা আধ্যাত্মিক সাধনার পাশাপাশি অনাথ আশ্রমও চালান। শিশুদের নিত্য পাঠদান করা, বিপদে মানুষের সাহায্য করা থেকে শুরু করে সমস্ত সেবামূলক সামাজিক কাজে যুক্ত থাকেন। মূল ঘটনার দিন শিক্ষা বিষয়ক সেমিনারে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন আনন্দ মার্গের দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসীরা। এরা কলকাতার তিলজোলা মার্গ কেন্দ্রীয় আশ্রমের দিকে রওনা দেন। এই সন্ন্যাসীদের গাড়ি যখন কলকাতার বিজন সেতুর উপর দিয়ে যাচ্ছিল, যেহেতু এই সেতুতেই ওত পেতে বসেছিল আক্রমণকারীর দল, সকলের হাতেই বড় রড, শাবল, ধারালো অস্ত্র, অ্যাসিড ইত্যাদি। আরও অপরদিকে সন্ন্যাসীরা নিরস্ত্র। এই সন্ন্যাসীদের গাড়িটি নাগালের মধ্যে পেতেই আক্রমণকারীরা চারিদিক থেকে ঘেরাও করে। গাড়ি দাঁড় করিয়ে নিমেষেই সন্ন্যাসীদের ওপর আক্রমণকারীরা ঝাঁপিয়ে পড়ে। তারা সন্ন্যাসীদের টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামায়, রড দিয়ে সন্ন্যাসীদের মাথা ফাটিয়ে দেয়, ধারালো অস্ত্র দিয়ে শরীরে কোপ দেয়। এই রক্তাক্ত শরীরে অ্যাসিড মারে, কাউকে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয় এবং ব্রিজ থেকে ধাক্কা মেরে জলে ফেলে দেয়। সন্ন্যাসীরা মাত্র 17 জন এবং নিরস্ত্র। অপরদিকে আক্রমণকারীরা শতাধিক লোক অস্ত্র হাতে। ফলে সন্ন্যাসীরা চিৎকার করে নৃশংসভাবে প্রাণ দেয়। চারিদিকে অনেক লোক দাঁড়িয়ে এই ঘটনা প্রত্যক্ষ করছেন। সন্ন্যাসীদের বাঁচাও বাঁচাও আর্তনাদ শুনেও আশেপাশের লোকেরা আক্রমণকারীদের ভয়ে কেউ কাছে আসতে পারেনি। জনবহুল বিজন সেতুর ওপর এই নৃশংস হত্যালীলা হয়েছিল সর্বসমক্ষে প্রকাশ্য দিবালোকে। 1982 সালে 30শে এপ্রিল এই নারকীয় হত্যাকাণ্ড ইতিহাসের পাতায় বিজন সেতু হত্যাকাণ্ড বা আনন্দমার্গী সন্ন্যাসী হত্যাকাণ্ড নামে পরিচিত। চলুন এখন জানি এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ। তৎকালীন বামফ্রন্ট কমিউনিস্টদের সঙ্গে এই আনন্দমার্গীদের আদর্শগত পার্থক্য ছিল। আনন্দমার্গীরা প্রাউত নামে একটি বিকল্প অর্থ সামাজিক তথ্য প্রচার করত, যেটা তৎকালীন জ্যোতি বসু নেতৃত্বাধীন বামপন্থী শাসক দলের মতাদর্শের পরিপন্থী ছিল। যেহেতু আনন্দমার্গীদের এই আন্দোলন তখনকার সমাজে একটা বিরাট রূপ নিয়েছিল এবং জনসাধারণ তা গ্রহণ করতে শুরু করে, তাই আনন্দমার্গীদের থামাতে এই নরকীয় হত্যালীলায় পরিকল্পনা করা হয়। যেহেতু তৎকালীন বামপন্থী শাসক দল এবং মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কিছুতেই আনন্দমার্গী আন্দোলনকে থামাতে পারছে না, সেহেতু শাসক দল চক্রান্ত করে আনন্দমার্গীদের ওপর একটি গুজব রটিয়ে দেয়। চারিদিকে ছড়িয়ে দেয় যে আনন্দমার্গীরা নাকি শিশুচোর। ঘটনার দিন অর্থাৎ 1982 সালের 30শে এপ্রিল চারিদিকে গুজব রটিয়ে দেয় যে সন্ন্যাসীরা তাদের ঝোলায় করে শিশু পাচার করছে। অপরদিকে শাসক দল সিপিআইএম তাদের মাওবাদী জঙ্গি সংগঠন থেকে কিছু দুষ্কৃতীদের দিয়ে এই হত্যালীলা ঘটায়। তারপর অভিযোগ উঠে পাশেই পুলিশ থানা থাকা সত্ত্বেও এবং কিছু পুলিশ এই হত্যালীলা প্রত্যক্ষ করা সত্ত্বেও পুলিশের তরফ থেকে কোনো রকম সাহায্য পায়নি এই সন্ন্যাসীরা। এমনকি রক্তাক্ত অবস্থাতেও যখন সন্ন্যাসীরা চিৎকার করছে, তখনও পুলিশ তাদের হাসপাতালে নিয়ে যায়নি। এমনকি আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পর্যন্ত দেওয়া হয়নি।
আশেপাশ থেকে কেউ এসে মুমূর্ষু সন্ন্যাসীদের সাহায্য করার জন্য এগিয়ে আসলে পুলিশ তাকে বাধা দিয়েছে। ফলে রক্তাক্ত অবস্থাতেই সন্ন্যাসীরা সেখানে ছটফট করতে করতে মর্মান্তিক মৃত্যুবরণ করেছিল। আনন্দমার্গীদের অভিযোগ অনুযায়ী এই ঘটনার পিছনে তৎকালীন শাসক দলের সিপিআইএমের স্থানীয় নেতাদের হাত ছিল। অভিযোগ করা হয় যে বালিগঞ্জ এবং কসবা এলাকার বেশ কিছু স্থানীয় নেতা সন্ন্যাসীদের শিশু চোর হিসাবে চিহ্নিত করে সাধারণ জনতাকে উত্তেজিত করেছিল। এই কর্মকাণ্ডের নাম জড়িয়েছিল একাধিক তাবড় সিপিআইএম নেতার। কসবার তৎকালীন সিপিআইএম নেতা শচীন সেন এর নাম এই ঘটনা বারবার উঠে এসেছে। এতে তৎকালীন সিপিআইএম নেতা ক্রান্তি গঙ্গোপাধ্যায়ও জড়িত ছিলেন। আনন্দমার্গের অভিযোগ অনুযায়ী এতে আরও জড়িত ছিলেন তৎকালীন 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল মজুমদার এবং যাদবপুরের সংসদ সদস্য সোমনাথ চ্যাটার্জি। এই ঘটনার কার্যত চাপে পড়ে জ্যোতি বসুর সাদা ধুতি। এই ঘটনার আসল ভিলেন রূপে যখন জ্যোতি বসুর নাম চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন নিজেকে চাপমুক্ত করতে লোক দেখানোর জন্য দায়সারাভাবে তদন্ত কমিটি গঠন করেন। জ্যোতি বসু চাইছিলেন যাতে এই ঘটনার তদন্ত না হয়, কারণ তদন্ত হলেই তিনি ফেঁসে যাবেন। ভাবতেও অবাক লাগে, তদন্তকে ধামাচাপা দেওয়ার জন্য লোকসম্মুখে এই তদন্ত কমিটিতে মাত্র একজন সদস্যকে রেখেছিলেন। তদন্তও হলো জ্যোতি বসুর পছন্দ মতো। এই নরকীয় ঘটনার পরেও তৎকালীন সিপিআইএম সরকার কাউকে গ্রেপ্তার পর্যন্ত করেনি, কাউকে দোষী সাব্যস্ত করেনি। তারপর মুখ্যমন্ত্রী জ্যোতি বসু জনগণের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, এমন ঘটনা তো কতই ঘটে, কি করা যায়। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। আনন্দমার্গের সন্ন্যাসীরা অক্লান্ত পরিশ্রমের ফলেও যখন তারা ঘটনার বিচারের তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারছে না, তখন সেই সময় তিলজলা থানার ওসি গঙ্গাধর ভট্টাচার্য সন্ন্যাসীদের পাশে দাঁড়ায়। তিনি এই ঘটনায় অভিযুক্ত ক্রান্তি গাঙ্গুলির বিরুদ্ধে তদন্ত ভার কাঁধে নিয়ে তদন্ত অনেকটাই এগিয়ে নিয়ে যান। কিন্তু কিছুদিন পরেই ওই ওসি গঙ্গাধর ভট্টাচার্যের রহস্য মৃত্যু ঘটে। এর পরবর্তীতে তদন্ত থেমে যায় এবং ফলে তার কারোরই শাস্তি হয়নি। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যায়। কালের নিয়মেই বহুদিনের অত্যাচারিত এই বামফ্রন্ট সরকারের পতন হয়। পরবর্তীতে 2017 সালে এপ্রিলে বিচারপতি অমিতাভ লালা কমিশন বেহালায় তিলজলা থানার নিহত ওসি গঙ্গাধর ভট্টাচার্যের স্ত্রী মমতা ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তার জবানবন্দি রেকর্ড করেন। মমতা দেবী জানান, তার স্বামী একজন সৎ পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও আনন্দমার্গী সন্ন্যাসীদের গণহত্যাকে সমর্থন না করার জন্য তাকে জীবন দিয়ে মূল্য দিতে হয়েছিল। মমতা দেবী আরও জানান, তিনি তৎকালীন সিপিআইএম মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে আবেদন করেন যে তাকে তার স্বামীর পুলিশ কোয়ার্টারের থাকতে দেবার জন্য, কিন্তু জ্যোতি বসুর সরকার তাকে দেয়নি। জ্যোতি বসুর সাদা ধুতিতে এখনও লেগে রয়েছে হিন্দু সন্ন্যাসীদের রক্ত। বাম আমলে এরকম আরও অনেক বর্বরচিত অমীমাংসিত ঘটনা রয়েছে যা বামেরা আমাদের পাঠ্যপুস্তকে কোনো দিনই পড়ায়নি। সত্যি ঘটনা কেউ বলতে চাইলে তার কণ্ঠরোধ করে দিত। বামেদের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হলে তাকে নৃশংসভাবে হত্যা করা হতো। তখনকার দিনে সোশ্যাল মিডিয়া বা উন্নত যোগাযোগের ব্যবস্থা না থাকায় বামেরা এইসব ঘটনা ধামাচাপা দিয়ে রাখত। বামেরা সবসময় সাধারণ মানুষকে আধুনিক বানাতে চাইতো না। মানুষ যাতে আধুনিকতার স্বাদ না পায় তার জন্য প্রাণপণ চেষ্টা করত এই বামেরা। লোককে বোকা বানিয়ে সারা জীবন ভোট ব্যাংক করে রেখেছিল এই বামেরা। তাই বামেরা সর্বপ্রথম আধুনিক কম্পিউটারের বিরোধিতা করেছিল। জ্যোতি বসু সহ বামেদের কুকর্মের কীর্তিকলাপ ফাঁস করতে আমরা এগিয়ে এসেছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানাবেন, আর আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করুন। এরকম আরও অনেক অজানা তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।